ক্লাস 7 ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস সেকেন্ড। দেখো আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করছি। আমরা ফ্রেজ নিয়ে আগে একটা ভিডিও পাবলিশ করেছি পার্ট 1। আজকে আমরা কি করব, পার্ট 2, অর্থাৎ পার্ট 2 ভিডিও আমরা পাবলিশ করব। এবং পার্ট 2তে আমরা কি করব, আগের দিনের আলোচনায় আমরা যে ক্লাসিফিকেশন শিখেছিলাম সেই ক্লাসিফিকেশনের পার্টগুলো বা ভাগগুলোকে একটা একটা করে আমরা শিখব। দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তোমার নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, PHRAS। নাউন ফ্রেজ যাকে আমরা কি বলছি, যাকে আমরা বাংলায় বলছি বিশেষ্যধর্মী শব্দগুচ্ছ। বিশেষ্যধর্মী শব্দগুচ্ছ। বিশেষ্যধর্মী শব্দগুচ্ছ। বিশেষ্যধর্মী শব্দগুচ্ছ কি, তোমাকে প্রথমে বলতে হবে হোয়াট ইজ নাউন ফ্রেজ। প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ নাউন ফ্রেজ। ওকে, অর্থাৎ নাউন ফ্রেজ বলতে তুমি কি বোঝো? তখন বলবে যে যখন কোনো ফ্রেজকে নাউনের মতো ব্যবহার করা হয় তখন তাকে নাউন ফ্রেজ বলবো। তাহলে হোয়েন এ ফ্রেজ, তুমি যখন অ্যান্সার বলবে তখন কি বলবে? তাহলে হোয়েন এ ফ্রেজ is used as a noun phrase in a sentence, comma, it is called noun phrase. It is called noun phrase. তাকে আমরা কি করব? নাউন ফ্রেজ বলবো। কেমন? তাহলে কিরকম দেখো, অর্থাৎ দুটি নাউনকে মাঝে অ্যান্ড দিয়ে যুক্ত করে আমরা নাউন ফ্রেজ করি। তাহলে কি হবে? এখানে একটা নাউন থাকলো, NOUN নাউন, আর এখানে একটা নাউন থাকলো, এখানে একটা নাউন থাকলো, তুমি মাঝখানে কি করলে? একটা অ্যান্ড যুক্ত করলে। তাহলে এই নাউন এবং নাউন, দুটো নাউনকে যখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে একটি শব্দগুচ্ছ রচনা করব এবং সেটাকে যখন সেন্টেন্সে ব্যবহার করব তখনই সেটা হবে নাউন ফ্রেজ। তুমি বলবে কীরকম স্যার? যেমন ধরো আমি তোমাকে দেখাচ্ছি। ধরো আমি বললাম যে তাদের অন্নবস্ত্র দেওয়া হলো। ধরো আমি বললাম তাদের অন্ন বস্ত্র দেওয়া হলো। তাহলে তাদের অন্ন বস্ত্র দেওয়া হলো, এই ইংরেজিটা কি হবে? তাহলে দে ওয়্যার গিভেন ফুড অ্যান্ড ক্লথিং। তাহলে আমরা এটাকে লিখতে পারি দে ওয়্যার গিভেন ফুড, এবারে ফুড অ্যান্ড ক্লথিং, CLOTHING। তাহলে দে ওয়্যার গিভেন ফুড অ্যান্ড ক্লথিং। তাহলে ফুড অ্যান্ড ক্লথিং তাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। তাহলে এই যে ফুড অ্যান্ড ক্লথিং, এটা হলো একটা নাউন ফ্রেজ। কারণ ফুড খাবার বা খাদ্য, এটা একটা নাউন, বিশেষ্য পদ। ক্লথিং মানে কাপড় চোপড় বা বস্ত্র, এটাও একটা নাউন। তাহলে দুটো নাউনকে যখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব তখনই সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। এবং এই নাউন ফ্রেজকে আমরা কি করব? বাক্যে ব্যবহার করব। অবশ্যই সদার্থকভাবেই সেটাকে ব্যবহার করব যাতে সেটা মিনিংফুল হয়ে ওঠে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো পরে আমি বলছি, ধরো আমি বললাম যে তাদের লোকবল বা অর্থবল নেই। ধরো আমি বললাম তাদের লোকবল বা অর্থবল নেই। তাদের লোকবল বা অর্থবল নেই, তাহলে এটা ইংরেজিতে কি হবে? তাহলে ঠিক আছে, তাহলে দে হ্যাভ নান, বা মানি অ্যান্ড মেন অ্যান্ড মানি দে হ্যাভ নান। আমরা লিখতে পারি মেন অ্যান্ড মানি, কমা দে হ্যাভ নান। অর্থাৎ মেন মানে জনবল, লোকবল, অ্যান্ড মানি মানে অর্থবল। তাহলে অর্থাৎ তাদের লোকবলও নেই, জনবলও নেই, আবার অর্থ মানে মানিও নেই, দে হ্যাভ নান। অথবা দে হ্যাভ নান মেন অ্যান্ড মানি, এরকম করে আমরা লিখতে পারি।
ঠিক আছে? তাহলে মেন অ্যান্ড মানি, এই কথাটা হচ্ছে মেন অ্যান্ড মানি, এটা হলো তোমার নাউন ফ্রেজ। কারণ মেন একটি বিশেষ্য পদ, মানি একটি বিশেষ্য পদ, দুটি বিশেষ্য পদকে আমরা কি করেছি, একটা অ্যান্ড দিয়ে জয়েন করেছি এবং দুটো শব্দের সমষ্টি নিয়ে কি হয়েছে, একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে। সুতরাং এটা একটা কি, এটা একটা নাউন ফ্রেজ। তারপরে ধরো আমি বললাম আমাদের রক্ত মাংসের শরীর আছে, ধরো আমি বললাম আমাদের রক্ত মাংসের শরীর আছে। আমাদের রক্ত মাংসের শরীর আছে, তাহলে কি হবে, উই আর ফ্লেশ অ্যান্ড ব্লাড। ঠিক আছে, উই আর ফ্লেশ অ্যান্ড ব্লাড, তাহলে এটাকে কি করলে কি হবে, উই আর ফ্লেশ, FLESH, ফ্লেশ অ্যান্ড ব্লাড। তার মানে আমাদের শরীরটা কি, আমাদের শরীরটা তো রক্ত আর মাংস দিয়েই তৈরি, তাই না? তাহলে উই আর ফ্লেশ অ্যান্ড ব্লাড, তাহলে এখানে দেখো ফ্লেশ মানে মাংস, ব্লাড মানে রক্ত, তাহলে ফ্লেশ হচ্ছে একটা নাউন এবং ব্লাড হচ্ছে একটা নাউন, মাঝখানে কি করেছি, অ্যান্ড দিয়ে জয়েন করেছি। তাহলে ফ্লেশ অ্যান্ড ব্লাড এই শব্দ দুটো দিয়ে একটি পদ সমষ্টি বা শব্দ যুগল তৈরি হয়েছে, ফ্লেশ অ্যান্ড ব্লাড, যার মানে হচ্ছে রক্ত মাংস, যার মানে কি রক্ত মাংস। তাহলে দিস ইজ এ নাউন ফ্রেজ, কারণ দুটো শব্দই নাউন, অবভিয়াসলি এটাকে আমরা নাউন ফ্রেজ বলব। নেক্সট ধরো আমি বললাম যে তোমার লাভ লোকসানের হিসেব রাখবে। ধরো বললাম তোমার লাভ লোকসানের হিসেব রাখবে। ঠিক আছে, তোমার লাভ লোকসানের হিসেব রাখবে, তাহলে ইংরেজিটা কি বলবো, তাহলে কি বলবো, কিপ অ্যাকাউন্ট অফ ইউর প্রফিট অ্যান্ড লস। তাহলে কি বলবো, কিপ অ্যাকাউন্ট অফ ইয়োর প্রফিট অ্যান্ড লস। ওকে, তাহলে কিপ অ্যাকাউন্ট অফ ইয়োর প্রফিট অ্যান্ড লস। তাহলে এই প্রফিট অ্যান্ড লস শব্দটা হচ্ছে কি লোকসান, লাভ লোকসান আর কি লোকসান। তাহলে প্রফিট অ্যান্ড লস, দিস ইজ, প্রফিট ইজ এ নাউন, লস ইজ অলসো এ নাউন। তাহলে প্রফিট অ্যান্ড লস এই দুটো শব্দ মিলে কি হলো, প্রফিট অ্যান্ড লস, লাভ লোকসান শব্দ গুচ্ছ তৈরি হলো। তাহলে দিস ইজ অলসো এ নাউন ফ্রেজ। বুঝে গেল? আচ্ছা, এবার দেখো তোমাকে হয়তো কি বললো, হয়তো নাউন ফ্রেজ দিয়ে কি করতে পারে, তোমাকে সেন্টেন্স মেক করতে বলতে পারে। সেটা কি রকম, ধরো তোমাকে কতগুলো নাউন ফ্রেজ দিয়ে বললো যে someone has given you a few noun phrase and asked you to construct or to use them in your own sentence, তখন তুমি সেটা কিভাবে লিখবে। ঠিক আছে, তাহলে তখন আমরা কিভাবে লিখবো সেটা আমি দেখাই। ধরো আমি কতগুলো নাউন শব্দ লিখছি, ধরো আমি বললাম ধরো আমি বললাম বার্ডস, পশু পাখি, তাহলে বার্ডস অ্যান্ড বিস্ট, তাহলে বার্ডস অ্যান্ড বিস্ট। তাহলে বার্ডস অ্যান্ড বিস্ট এটার মানে কি, পশু ও পাখি, পশু ও পাখি। তাহলে এটা দিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে বলো, বার্ড অ্যান্ড বিস্ট। ঠিক আছে, তারপরে ধরো তুমি সেকেন্ড সেন্টেন্স আমি বলি, ধরো তোমাকে বললো হয়তো বললো উইন্ড অ্যান্ড রেন, WIND, উইন্ড অ্যান্ড রেন। তাহলে উইন্ড অ্যান্ড রেন কথাটা নয়, এটা কি ঝড় বৃষ্টি, আমরা যেমন বাংলায় বলি ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি তাকে বলবো উইন্ড অ্যান্ড রেন। তারপরে ধরো তোমাকে বললো, নেক্সট ধরো তোমাকে বললো ডে অ্যান্ড নাইট, দিবারাত্রি, ডে অ্যান্ড নাইট। ডে অ্যান্ড নাইট কথাটার মানে কি, ডে অ্যান্ড নাইট মানে হলো দিবারাত্র, মানে দিন ও রাত্রি, তাহলে তাকে বলবো দিবারাত্র। তারপরে ধরো তোমাকে বললো হয়তো মেরিটস অ্যান্ড ডিমেরিটস, MERITS, মেরিটস অ্যান্ড ডিমেরিটস।
তাহলে মেরিটস অ্যান্ড ডিমেরিটস কথাটার মানেটা কি? মেরিট অ্যান্ড ডিমেরিট মিনস হচ্ছে দোষ গুণ। তাহলে দোষ গুণ, ঠিক আছে, দোষ গুণ, আমরা বাংলায় বলি দোষ গুণ। তাহলে এই যে এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু নাউন ফ্রেজ। কেন বলো তো? কারণ দেখো এখানে বার্ড অ্যান্ড বিস্ট, তাহলে বার্ড কি? বার্ড কিন্তু একটা নাউন। আবার দেখো বিস্ট কথাটা, এটাও কিন্তু একটা নাউন। মাঝখানে একটা কনজাংশন অ্যান্ড আছে, তাহলে দুটো নাউনকে আমরা কি করেছি? অ্যান্ড দিয়ে জয়েন করেছি, করে আমরা লিখেছি বার্ড অ্যান্ড বিস্ট। ঠিক আছে, পশু এবং পাখি। তাহলে কি হবে? তাহলে বার্ড, ধরো আমি এটাকে যদি সেন্টেন্স লিখি তাহলে কি হবে? Birds and beasts are seen in forest, ঠিক আছে, বা we see birds and beasts in jungle, ঠিক আছে। তাহলে কি হবে? বা এরকম লিখলে birds and beasts are available in the in jungle, JUNGLE। তাহলে হয়ে গেল। তাহলে বন কি? পশু পাখি জঙ্গলে অ্যাভেলেবল, তাই না? অর্থাৎ পশু পাখি জঙ্গলে কি রয়েছে? প্রাচুর্য রয়েছে, তাদেরকে দেখতে পাওয়া যায়। এবার বললো উইন্ড অ্যান্ড রেন, ঝড় বৃষ্টি। তাহলে কি হবে? তুমি বললে দে সেট অফ, মানে তারা রওনা দিয়েছিল, দে সেট অফ, ঠিক আছে, কিসের মধ্যে? অ্যামিডস রেন উইন্ড অ্যান্ড রেন, তারা ঝড় বৃষ্টির মধ্যে রওনা দিয়েছিল। তারপরে ধরো বললে ডে অ্যান্ড নাইট, তাহলে কি হবে? তুমি বলো দ্য বয়েজ বা দ্য প্লেয়ার্স আর ওয়ার্কিং, অথবা দ্য প্লেয়ার্স আর প্র্যাকটিসিং, ওয়ার্কিং বলতে পারো, দ্য প্লেয়ার্স আর প্র্যাকটিসিং, PRACTISING, প্র্যাকটিসিং ডে অ্যান্ড নাইট, অর্থাৎ খেলোয়াড়েরা দিনরাত অনুশীলন করছে। কেমন? মেরিটস অ্যান্ড ডিমেরিটস দিয়ে কি হবে? দোষ গুণ। তাহলে কি হবে? ঠিক আছে, এভরি ম্যান হ্যাজ সার্টেন মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ঠিক আছে, বা এভরি ম্যান has merits and demerits, ওকে। অথবা তুমি বললে all, but there are merits and demerits in all medicine, তুমি বললে there is merits and demerits of মোবাইল ফোন। মোবাইল ফোনে কি আছে? মেরিটও আছে, আবার ডিমেরিটও আছে। ওকে, ক্লিয়ার? এভাবে কি করতে পারো? তুমি কি করতে পারো? নাউন ফ্রেজ তুমি কি করতে পারো? আর কি দেখাতে পারো, ঠিক আছে। এবার আমি তোমাদের কি দিব? আমি তোমাদের কিছু হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। তোমরা কি করবে? বাড়িতে এই নাউন ফ্রেজগুলো দিয়ে বাক্য লেখার চেষ্টা করবে এবং আমাকে দেখাবে। আমি তোমাদেরকে আবার আর কি ডাউট থাকলে আমি তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমি কতগুলো হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নিয়ে then you will write them in your sentence, okay, that means you must try to construct your own sentence, clear? তাহলে আমি তোমাদের কি করছি? হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেমন ধরো নাম্বার 1, তোমরা সবাই জানো কি বিস্ট অফ বার্ডেন, উট একটি ভারবাহী জন্তু। তাহলে ধরো আমি লিখলাম বিস্ট অফ বার্ডেন, তাহলে BEAST, বিস্ট অফ বার্ডেন। এই বিস্ট অফ বার্ডেনকে আমরা কি বলি? ভারবাহী জন্তু। তাহলে বিস্ট অফ বার্ডেন দিয়ে একটা সেন্টেন্স লিখবে, ঠিক আছে, ভারবাহী জন্তু দিয়ে। তারপরে ধরো আমি বললাম ডিভোশন টু ডিউটি, ধরো আমি একটা সেন্টেন্স দিলাম ডিভোশন টু ডিউটি। ডিভোশন টু ডিউটি দিয়ে বাক্য রচনা করবে। ডিভোশন টু ডিউটি মানে কর্তব্যনিষ্ঠ, এটাকে বলে কর্তব্যনিষ্ঠ, তাকে আমরা ডিভোশন টু ডিউটি বলি। কেমন? তারপরে ধরো আমি বললাম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, স্ট্রাগল ফর
এক্সিস্টেন্স, অর্থাৎ জীবন সংগ্রামময়, তাই না? লাইফ ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তাহলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স দিয়ে বাক্য রচনা করবে। নেক্সট ধরো আমি বললাম চিফ অফ দ্য ওল্ড ব্লক, চিফ অফ দ্য ওল্ড ব্লক। চিফ অফ দ্য ওল্ড ব্লক কথাটার মানেটা কি? চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে হলো উপযুক্ত, ঠিক আছে, উপযুক্ত পুত্র। এখানে উপযুক্ত পুত্র অর্থে আমরা কিন্তু চিফ অফ দ্য ওল্ড ব্লক এই ফ্রেজটাকে ব্যবহার করি। দিস ইজ অবভিয়াসলি নাউন ফ্রেজ। নেক্সট আমি তোমাদের দিলাম, হয়তো বললাম কি টু হিজ সাকসেস। কি টু সাকসেস, কি টু সাকসেস মানে সাফল্যের চাবি কাঠি, কি টু সাকসেস। তাহলে এটা দিয়ে বাক্য রচনা করবে। আর আরেকটা দেবো নাম্বার 6, ধরো আমি বললাম ম্যান অফ হাই র্যাঙ্ক। ধরো আমি বললাম ম্যান অফ হাই র্যাঙ্ক, RANK। তাহলে ম্যান অফ হাই র্যাঙ্ক কথাটার মানেটা কি? অর্থাৎ উচ্চ পদস্থ ব্যক্তি, উচ্চ পদস্থ ব্যক্তি, তাকে আমরা বলবো ম্যান অফ হাই র্যাঙ্ক। তাহলে এই 6টা নাউন ফ্রেজ তোমরা কি করবে, নিজেরা বাড়িতে বসে কি করবে, বাক্য রচনা করবার চেষ্টা করবে। কেমন? ভিডিওটা মন দিয়ে শুনবে, তারপরে তোমরা হোমওয়ার্ক করবে। কেমন? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।